166 ফৌজদারি কার্য 166 দ্বারা খুবই ইম্পর্টেন্ট একটি দ্বারা। আবার হুম। 166 ক আছে, এটা পরীক্ষার রিটেন অন্তর্বর্তীকালীন একটা কি যেন একটা আপনাদের প্রশ্ন আসছিল। হ্যাঁ, যে এটা থেকে 166 ক থেকে প্রশ্ন আসছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 166, এই যে আমরা 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ যদি না হলে প্রক্রিয়াটা কি, আমরা 61 ধারা পড়ছিলাম না, ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার ভিতরে পাঠাইতে হবে উইদাউট এনি ডিলে, যে অনাবশ্যক বিলম্ব কারণ ছাড়াই যে গ্রেপ্তার টাইম নিয়ে অর্থাৎ যাতায়াত সময় ব্যতীত কোর্টে প্রেরণ করতে হবে, আমরা পড়ছি না। এখন কাউকে যদি 24 ঘন্টার মধ্যে যে তদন্তটা করতেছেন তাকে আরো বেশি আটক রাখা দরকার, তাহলে কি করতে হবে, তাকে রিমান্ডের আবেদন করতে হবে, তাকে 166 ধারার বিধান অনুসরণ করতে হবে। এই 160 বলছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না হলে প্রক্রিয়াটা কি হবে সেটা এখানে আলোচনা করছে। তাহলে কি হবে মূলত, মনোযোগ দেন। যদি কাউকে গ্রেপ্তার করেন, কাউকে হেফাজতে রাখেন, বা দেখা যায় 24 ঘন্টার মধ্যে 61 অনুযায়ী সম্পন্ন করা সম্ভব নয়, তখন অভিযোগ বা তথ্য যথাযথ মনে হচ্ছে যে অভিযোগটা দৃঢ় ভিত্তিক, বা এটা হচ্ছে খুবই তাকে রাখলে আরো মামলার রহস্য উদ্ঘাটন হবে, আরো কোনো তথ্য বের হয়ে আসবে, তখন যদি মনে হয় থানা অফিসার ইনচার্জ বা তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর বা তার উচ্চতর যিনি থাকবেন অফিসে, এই যে যিনি তদন্তকারী কর্মকর্তা, অবশ্যই অবিলম্বে ডায়েরির কপি অর্থাৎ সিডির কপি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, রিমান্ডের সাথে। রিমান্ডের সাথে সিডির কপি পাঠাবে, এটা কিন্তু এমসিকিউ আসছে আপনাদের। আচ্ছা, তাহলে একই সময় আসামিকে সে ম্যাজিস্ট্রেট কাছে পাঠাতে হবে, আপনি সিডি কপির সাথে সেটা একই সময় রিমান্ডের কপি, সিডির কপি, আর ম্যাজিস্ট্রেটের সেই একই আসামিকে পাঠাইতে হবে রিমান্ডের সাথে। তাহলে আহ এটা একে গেল। দুয়ে বলছে যে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি পাঠানো হয়, তিনি যে কোনো সময় যথাযথ হেফাজত রাখতে অনুমতি নিতে পারেন। এটা 15 দিনে বেশি হবে না, এটা একটা এমসিকিউ। যে আপনি যে ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, তিনি এটা দেখবেন, পড়বেন, শুনানি শোনাবে, আমরা থাকবো, এটা উনি আবার ডিফেন্স লয়ারও থাকবে যে না রিমান্ড দরকার নেই, বা বলবে বিরোধিতা করবে রিমান্ড যাতে না পায়। তা আমরা যে রিমান্ড পাওয়ার যে যৌক্তিক কারণগুলো সেটাও আমরা তুলে তুলে ধরবো, আমরা বলবো এই কারণে রিমান্ড দরকার। দেখা গেছে ওই দিন চুরির সাথে সরাসরি সে নিজে ছিল এবং দুইজন আরো সম্পর্ক ছিল, তারা পালাই গেছে, তাকে তথ্য দিলে সে আরো ডিটেক্ট করার জন্য সে তাকে তথ্য দিলে মামলাটা পুরোপুরি আরো আলামত উদ্ধার করা দরকার, অস্ত্র উদ্ধার করা দরকার। এই ক্ষেত্রে আসামি যদি যথাযথ মনে করে আরো অনুমোদন দিতে পারে, বলতে পারে 3 দিন দিতে পারে, 2 দিন দিতে পারে, 5 দিন দিতে পারে, 7 দিন, তো 15 দিনের বেশি নয়। তো যদি ম্যাজিস্ট্রেট বিচার বিচার ক্ষমতা না থাকে, তো অতিরিক্ত হেফাজত প্রয়োজন মনে না করে, তাহলে আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা থাকে পাঠানো যেতে পারে। বুঝতে পারছেন, হেফাজত যদি অতিরিক্ত প্রয়োজন না করেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা আছে, তাকে পাঠাতে নিতে যেতে পারে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যাদের বিশেষ অনুমোদন দেওয়া হয়নি তারা পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিতে পারবে না, বলছে তৃতীয় এবং দ্বিতীয়, তারা ফার্স্ট ক্লাস। কোন শ্রেণী ম্যাজিস্ট্রেটকে এটা বিশেষ অনুমোদন দেওয়া হয়নি, তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণী। আর ব্যাখ্যাটা কি এখানে একটু ব্যাখ্যা লেগছে, আপনারা দেখবেন জুডিশিয়ারি কাস্টডির ক্ষেত্রে মনে হলো যে আদালত নিজে নির্দেশ দিলে জেল পুলিশ হেফাজতের বাইরেও কোনো স্থানে আটক ঠেকাতে বোঝাইছে। এখানে আপনারা আরেকটু যাই দেখবেন, 2 এর এ তে আবার একটা দেখা যাচ্ছে, 2 এর ক, যে পুলিশ হেফাজত থাকা রাখার অনুমোদন দিলে ম্যাজিস্ট্রেট যদি দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট আসামি নিকটে সরকারি হাসপাতাল চিকিৎসার কাছে পরীক্ষা করতে পারবে। এই যে রিমান্ডের যে প্রক্রিয়া, যে গ্রেপ্তারের যে দায়িত্ব কর্তব্য যে অফিসার যে কার্যক্রম গুলো করছেন, এখানে একটু অ্যাড করে দিচ্ছে। পুলিশ হেফাজত থাকা রাখার অনুমোদন দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট আসামি নিকটে সরকারি হাসপাতাল চিকিৎসার কাছে পরীক্ষা নিতে দিতে পারবে। এখন যেতদিন রাখবেন, ওখানে গিয়ে তাকে রিমান্ড নিলে ওই চিকিৎসার একটা রিপোর্ট নেওয়া লাগবে যে হ্যাঁ কোনো শরীরে কোনো আঘাত নাই, পুলিশ তাকে মারধর করে নাই। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে আসামিকে অবিলম্বে ম্যাজিস্ট্রেট এই যে যেদিন যাবেন ওদিনও আপনার একটা কি লাগবে, মেবি, যে আপনি যে ওদিন একটা মেডিকেল রিপোর্ট করাবেন এবং ওদিনও একটা মেডিকেল রিপোর্ট করাইতে হবে। তাহলে যদি কোনো আঘাতের চিহ্ন বা নির্যাতন অভিযোগ থাকলে আসামের চিকিৎসকের কাছে পরীক্ষা করতে হবে, যে রিপোর্ট নির্যাতনের প্রমাণিত হলে যাতে তারা পুলিশের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো। 3, পুলিশ হেফাজতে রাখার অনুমোদন দিলে ম্যাজিস্ট্রেট কারণ লিখিত রেকর্ড করে, যদি রাখার অনুমোদন কারণ লেখা রেকর্ড করবেন, এই কারণে দিলাম। 4, যদি অনুমোদন কোনো চিফ মেটাল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তাহলে ম্যাজিস্ট্রেট মৌলিক কারণ সহ অনুলিপি সহ প্রধান ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন অনুমোদন গুলো। এটা হচ্ছে। আবার 4 এর ক বলছে চিফ মেটাল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে সংশ্লিষ্ট সেশন জজকে একটা অনুলিপি পাঠাতে হবে যদি এরকম হয়। 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি 120 দিনের তদন্ত সমাপ্ত না হয়, এই যে যে তদন্তটা করতেছেন আপনি, যদি অভিযোগ যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর বেশি সাজাযোগ্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, তাকে মুক্তি দিতে পারবেন। আর যদি অভিযোগ মৃত্যুদণ্ড আজীবন 10 বছর বেশি সাজাযোগ্য হয়, তাহলে সেশন তাকে কি করবে, মুক্তি দিতে পারবে। দুইটা কথা, এগুলো যেগুলো সংশোধন হয়েছে এগুলো একটু রিডিং করে নেবেন। 120 দিনের মধ্যে সমাধান না হলে তাহলে এই মুক্তি দিবেন দুইটা ক্ষেত্রে। যদি মুক্তি না দেন কারণ রেকর্ড করবে, এখানে একটু বানানগত ভুল আছে একটু দেখেন। যদি তাদেরকে রিলিজ না দেন তাহলে রেকর্ড করবে, নিয়ম হয়ে এসেছে। যেসব ক্ষেত্রে প্রসিকিউশনের অনুমোদন প্রয়োজন, যেসব ক্ষেত্রে অবশ্য অনুমোদনের সময় 120 দিনের মধ্যে গণনা করবে। বলতে পারে তদন্তের সময়সীমা কত, মানে এই ফৌজদারি কার্যের ক্ষেত্রে যেটা বলছে, এই রিমান্ডের ক্ষেত্রে, এই মামলা তদন্তের ক্ষেত্রে যেটা পাইলাম আমরা কত, তদন্ত 120 দিন, এটা খেয়াল রাখবেন।
আর ম্যাজিস্ট্রেট কতদিনের বেশি রিমান্ড সময় বেশি বেশি দিবে না? কতদিন? 10 দিন, 7 দিন, 15 দিন? 15 দিন কতদিন? স্যার। ভেরি 15 মানে 15 দিন স্যার। MCQ। হ্যাঁ, 15-16 দিন। 15 দিনের বেশি নয় যেটা 15 বলে। দিন। হ্যাঁ, 15 দিন। হ্যাঁ। 166 দিনে মুক্তি কখন দেওয়া হবে? যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়। ভেরি গুড। আর হচ্ছে 166 অনুমোদন ছাড়া কতদিন পুলিশ হেফাজতের অনুমতি নেই? কতদিন? 15 দিন।